হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 2 এর জন্য রিজনিং এর ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 16, যেখানে আমরা 25শে জানুয়ারি 2021 ফার্স্ট শিফটের রিজনিং নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 15টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে শুরু করার আগে গতকালকের ক্লাস নাম্বার 15-এর 8 নাম্বারের যে কোশ্চেনটা ছিল তোমরা একটু চেক করে নিও। 8 নাম্বার যেটা ছিল, সেই সমস্ত ডেস্ক হয় টেবিল বা এরকম কিছু একটা ছিল, বালিশ, যাই হোক। তো সেই অঙ্কটা, সেই রিজনিংটাতে অপশন নাম্বার ডি, যেটা 1 এবং 2 কোনো তথ্যই বা কোনো বিবৃতিটি অনুসরণ করছে না, সেটা আনসার হবে, যেটা আমার মনে হয় ভুল হয়েছিল। ওকে, তো সেটা একটু তোমরা কারেকশন করে নিও। তো আজকের দেখো প্রথম রিজনিং কি রয়েছে। যদি গুণের অর্থ হয় বিয়োগ এবং হ্যাচের অর্থ হয় প্লাস এবং অ্যাট রেটের অর্থ হয় সমান এবং এটা ডলারের সাইন, তাই তো, তার অর্থ হয় ভাগ এবং অ্যান্ডের অর্থ হয় গুণ, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে? দেখো, এগুলোর কোনো ট্রিক্স তো আমার জানা নেই, যেটাকে তুমি এই ট্রিক্সে করে ফেলতে পারবে। এই ট্রিক্সে তোমাকে তো একটু তো চেক করতেই হবে না, যে কোনটার সাথে কোনটাকে তুমি চেক করতে চাইছো। দেখো, এখানে মোটামুটি মাঝামাঝি জায়গাতে সবগুলোর অ্যাট দ্য রেট রয়েছে, তাই না? তাহলে আমি এটা থেকে একটু আন্দাজ লাগাতে পারি, যেমন মাঝামাঝি জায়গাতে প্রত্যেকটাতে অ্যাট দ্য রেট রয়েছে, মানে অ্যাট দ্য রেটের অর্থ হচ্ছে সমান, সেটা তো আমাকে বলেই দিয়েছে। ঠিক আছে, সমান যদি বলে দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে সমান, তাহলে এই পাশটাতে কি আছে? এই পাশটাতে দেখো 2 অ্যান্ডের অর্থ 2 একটা 16, 16কে যদি আবার গুণের অর্থ কি দিয়েছে, গুণের অর্থ দিয়েছে বিয়োগ, তাহলে 16 থেকে 1 বদলে এদিকে থাকছে 15, আর এদিকে কত থাকছে? হ্যাচের অর্থ হচ্ছে যোগ, 6 আর 2 12, আর এদিকে এটা কি চিহ্ন? ভাগ 2, এদিকে তো 6 চলে আসছে, তাহলে এটা তো হচ্ছে না। তাহলে এদিকে দেখো 15 গণিত 4 রয়েছে, মানে গুণের অর্থ বলেছে কি? যোগ। 15 আর 4-এ গুণের অর্থ কি আছে? বিয়োগ। 15 থেকে 4 বাদ দিলে থাকছে 11, আর এর অর্থ হচ্ছে গুণ, তাহলে হচ্ছে 11 3 33, এইদিকে থাকছে 33, এইদিক ডলারের চিহ্ন হচ্ছে ভাগ, 60 থেকে 2 বাদ দিলে ভাগ দিলে 30, আর হ্যাচের যোগ আছে যোগ, তাহলে 33, তাহলে এইদিকেও দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে 33, এদিকেও 33 হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, অরুণ ক্লাসে 27তম স্থান অধিকার করেছে, বিজয় অরুণের দিক থেকে 7টি স্থান আগে আছে। আচ্ছা, অরুণের থেকে 7 স্থান আগে আছে। শেষের দিক থেকে বিজয়ের স্থান 36 হলে ক্লাসে কতগুলি ছাত্র আছে? ওকে, তাহলে এই দিক থেকে যদি 1 ধরতে শুরু করো, তাহলে 27 নাম্বারে আছে অরুণ, ঠিক আছে। আর বিজয় আছে অরুণের থেকে 7 স্থান আগে, 7 স্থান আগে বলতে 20-তে, নাকি? আবার শেষের দিক থেকে যদি বিজয়কে তুমি কাউন্ট করো, তাহলে শেষের দিক থেকে বিজয় আছে, যদি এই দিক থেকে শেষ থেকে কাউন্ট করতে করতে আসো, তাহলে শেষ থেকে বিজয় রয়েছে 36 নাম্বার স্থানে। তাহলে আমি দেখো বিজয়টাকে কমন পেয়ে গেলাম, যেটা 20, এবং এই দিক থেকে 20, এই দিক থেকে 36, তা যোগ করে দেবো আমি, 20 প্লাস 36 পাই যাচ্ছি 56। সেখান থেকে যেহেতু আমি একই প্লেসের জন্য দুবার দুটো নাম্বার কাউন্ট হয়ে যায়, সেই জন্য 1 বাদ দিতে হয়। তোমরা বিগত ক্লাসে আশা করছি পেয়েছো এরকম অঙ্ক। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 55। তাহলে ক্লাসে কতগুলি ছাত্র ছিল? 55 জন ছাত্র ছিল। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত 3টি সমীকরণের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতিতে প্রথম 2টি সমীকরণের সমাধান করা হয়েছে, ওই একই পদ্ধতিতে তৃতীয় সমীকরণটি সমাধান করুন। 32 × 34 = 96, 25 × 14 = 29, and 18 × 51 = কত হবে সেটা বার করতে হবে। এগুলো দেখো খুব একটা টাফ না, খুব একটা কঠিন না, একটু যদি আমরা ভাবনা চিন্তা করে নিই তাহলে পেয়ে যাবো। 3কে 3 দিয়ে গুণ করো, দিয়ে 9 পেয়ে গেছো, আর এখানে 2 আর 4 এর সাথে যোগ করে 6 পেয়ে গেছো। তাহলে এখানেও দেখো তাই হয়েছে, 2 এর সাথে 1 গুণ করে 2 থেকে গেছে, 5 এর সাথে 4 যোগ হয়ে 9 হয়ে গেছে। তাহলে এখানেও কি হবে? 1 এর সাথে 5 গুণ হয়ে যাবে 5, আর 8 এর সাথে 1 যোগ হয়ে যাবে 9। তাহলে আমাদের গুণফলটা হবে 59, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট রয়েছে, সেই সংখ্যাটি বেছে নিন যেটি প্রদত্ত সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারে। -4, -3, -1, 2 and 6, তারপরে কি আসবে? তাহলে যদি আমরা গ্যাপগুলোকে এইভাবে আমি একটু ফাঁক করে লিখে নিই, -4, -3, -1, 2, 6, তারপরে কি আসবে সেটা আমাকে চাই। এখানে কি হয়েছে দেখো, +1 হয়েছে, তাই তো, -4 +1 দিয়ে -3 হয়েছে। এখানে হয়েছে প্লাস, কত হয়েছে? 2। এখানে হচ্ছে দেখো +3, এখানে হচ্ছে +4,
তাহলে কি হচ্ছে দেখো, এক করে বাড়তে বাড়তে গেছে, এখানে +1 হয়েছে, এখানে +2 হয়েছে, এখানে +3 হয়েছে, এখানে +4 হচ্ছে, তাহলে অবশ্যই এখানে +5 হবে, তাহলে 6 5 হবে 11। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ধনাত্মক সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাহলে n সংখ্যাটির এককের স্থানের অঙ্কটি কি হবে? আমরা জানি কোনো সংখ্যাকে 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে যদি সেই সংখ্যাটি শেষে 0 অথবা 5 থাকে তাহলে মিলে যাবে। 0 অথবা 5 কিসের শেষে থাকতে পারে? হয় শেষে কোনো 10 দিয়ে বিভাজ্য সংখ্যা, নয়তো শেষে 5 থাকছে, মানে 15 25 এরকম সংখ্যা, তাই তো? সেই ক্ষেত্রে যদি আমি 5 দিয়ে ভাগ করি দেখো মিলে যাবে। এবং যদি তোমার কখন 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, যদি এখানে দেখো 13 থাকে আর এখানে দেখো 18 থাকে, তাহলে যদি 0 জায়গায় 3 থাকে এবং 5-এর জায়গায় যদি 8 থাকে, তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাকে সেখানে 3 ভাগশেষ চলে আসবে, এবং সেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। ওকে, যে 3 এবং 8 থাকবে এককের অঙ্কে অবশ্যই। তবে এখন 3 যদি থাকে তার মানে জানতে হবে যে সেটা এই 10 হচ্ছে সেটা ভাজ্য, ভাজ্য, আর মানে ভাগফল দিয়ে গুণ করে দিলে যেটা পাবো, আর এক্সট্রা যেটা রয়েছে 3 সেটা হচ্ছে মিলে যাবে। আর 8 যদি থাকে তাহলে জানতে হবে যে ওর নিকটবর্তী 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যেটা থাকছে সেটা শেষে 5 আছে। নেক্সট অঙ্ক, লাস্টেটা যা বুঝলাম সেটা হয়তো বুঝতে পারলে না, অঙ্কটুকু তো বুঝতে পারলে সেটাই হয়েছে, মানে রিজনিংটা বুঝতে পারলেই হবে। নেক্সট রয়েছে, নিচের সংখ্যা জোড়াগুলি থেকে ব্যতিক্রমী জোড়াটি শনাক্ত করুন। প্রথমে এটার আমার একটু মাথাতে আসেনি যে এটার মধ্যে কি পার্থক্য রয়েছে বাকি চারটের মধ্যে কোন একটাতে। তারপরে দেখো, যদি আমরা দেখি এখানে ভালোভাবে লক্ষ্য করি একটু, এইগুলোকে তোমাকে সবসময় রিজনিং করতে গেলে এই জিনিসগুলোকে মাথাতে রেখে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমরা কুল কিনারা পাবে না। প্রথম কথা, রিজনিং দেখো, ম্যাথ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি করে আসতে পারবে, সে ম্যাথ যত ঘুরিয়ে দিক না কেন, যা করে দিক না কেন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, জিনিসগুলো যদি তুমি করে থাকো, তাহলে তুমি ম্যাথটাকে করে আসতে পারবে। হ্যাঁ, তোমার হয়তো 10 সেকেন্ডের জায়গায় 15 সেকেন্ড লাগতে পারে, কোনো অঙ্কের ক্ষেত্রে 15 সেকেন্ডের জায়গায় 20 সেকেন্ড লাগতে পারে, কিন্তু রিজনিং এর ক্ষেত্রে এরকম কনসেপ্ট কিছু হয় না বাবু। ঠিক আছে, এক এক জায়গায় এক এক ধরনের থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি সমস্ত ধরনের অভ্যাস না করে যাও, সমস্ত ধরনের ভেবে না যাও, তাহলে কিন্তু তুমি আন্দাজ করতে পারবে না। মানে তোমাকে ওখানে ভেবেই নিতে হবে যে তুমি যেটা আন্দাজ করতে পারো না সেটাকেই আন্দাজ করতে হবে, তবে তুমি করতে পারবে। ওকে, যেমন এখানটা এইটা যদিও সেই রকম ধরনের অতটাও কিছু না। এখানে কি আছে দেখো, 3 5 23 29 13 17 আর 19 আর 25, যদি তুমি লক্ষ্য করে দেখো 25 বাদে বাকি সব সংখ্যাগুলো হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যাকে আমরা বলি। তাহলে কেবলমাত্র 25ই রয়েছে যেটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে আমি বলতে পারি অপশন নাম্বার ডি তে যে অনুপাতটা রয়েছে বা যে সংখ্যা জোড়াটা রয়েছে, অনুপাত বলা ভুল হবে এখানে, তো যে সংখ্যা জোড়াটা রয়েছে সেটা হচ্ছে ব্যতিক্রম বাকি তিনটে থেকে, কারণ বাকি তিনটে প্রত্যেকটিতে মৌলিক সংখ্যায় বিদ্যমান রয়েছে, কিন্তু এখানে একটি যৌগিক সংখ্যা রয়েছে। নেক্সট রয়েছে, সেই সংখ্যাটি বেছে নিন যেটি প্রদত্ত সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে। 1 2 6 24 120 ড্যাশ। ওকে, এটাকেও আমি এগুলোকে একটু গ্যাপ করে লিখে নেবে। 1, তারপর 2, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 24, তারপর রয়েছে 120, তারপরে কি আসবে? এখানে দেখো 1 কে কি দিয়ে গুণ হয়েছে? 2 দিয়ে গুণ হয়েছে। 2 কে কি দিয়ে গুণ করেছে? আমি 3 দিয়ে গুণ করলে এটা পাবো। 6 কে কি দিয়ে গুণ করতে পাবো? এটা 4 দিয়ে পাবো। তাহলে দেখো, প্রথমে 2 দিয়ে গুণ হলো, তারপর একটা 3 দিয়ে গুণ হলো, তারপর একটা 4 দিয়ে গুণ হলো। 24 কে 5 দিয়ে গুণ করো, 120 পেয়ে যাবে। তাহলে দেখো পরপর 1 2 3 4 5 আসছে, তাহলে অবশ্যই একে 6 দিয়ে গুণ করতে হবে। 6 12 72 720। তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী সংখ্যা আসবে 720। নেক্সট, কোন ভিনচিত্রটি নিচের তিনটি শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ককে উপস্থাপিত করে? স্তন্যপায়ী বাঘ এবং গরু। দেখো, আমরা তো প্রত্যেকে জানি যে বাঘ এবং গরু দুজনেই হচ্ছে বা দুটি প্রাণী হচ্ছে স্তন্যপায়ীর অন্তর্গত, তাই তো? স্তন্যপায়ী তোমরা জানো নিশ্চয়ই, যে সমস্তরা সন্তান প্রসব করে এবং তাদেরকে দুধ পান করিয়ে বড় করে প্রথমত, তো সেটাকে তাদেরকে আমরা স্তন্যপায়ী বলি। এবং সেই স্তন্যপায়ী প্রাণী দুটোই বাঘ এবং গরু উভয়েই। তাহলে স্তন্যপায়ীর জন্য যদি আমি একটা সার্কেল বানাই, তাহলে এখানে বাঘ আর গরু দুটোই তার মধ্যে থাকবে। এবার বাঘ আর গরুর মধ্যে আমি আর একটা পার্থক্য করতে পারি, কারণ গরু আর ঘোড়া, গরু আর ছাগল, গরু আর মোষ, এরা অনেকটা এক ক্যাটাগরির, কারণ এ হচ্ছে নিরামিষাশী, কিন্তু এখানে যেটা রয়েছে এ হচ্ছে মাংসাশী। তাহলে এই দুটো সেপারেট, তাই না? তাহলে আমাদের যে ভেন ডায়াগ্রামটা আসবে সেটা আসবে এরকম, প্রথমে থাকবে আমাদের স্তন্যপায়ীর একটা সার্কেল, তার ভিতরে মাংসাশী একটা, নিরামিষাশী একটা, বা শাকাহারী একটা, নিরামিষাশী বলা ভুল হবে। তো অপশন নাম্বার 3 নাম্বার সঠিক উত্তর, যেটা রয়েছে আমাদের চিত্র সঠিক সিতে রয়েছে যেখানে। নেক্সট রয়েছে, একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে রাহুল সেটিকে 2 দিয়ে ভাগ করলো এবং উত্তর হলো 2। আসল উত্তর কি হওয়া উচিত? এটাকে তুমি অঙ্কের মধ্যে ফেলতে পারো, আমি এখানে রিজনিং এর মধ্যে তুলে দিয়েছি, যাই হোক।
তো দুই কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু সে সেটাকে ভাগ করে দিয়েছে। তো সংখ্যাটা যত ছিল x, তাকে করতে বলেছিল তোমাকে 2 দিয়ে গুণ, কিন্তু তুমি করে দিয়েছো x/2। তাহলে প্রথমত x/2 কে 2 দিয়ে গুণ করতে হবে, তবে তুমি x পাবে, কারণ প্রথম সংখ্যাটা পাবে। তাকে আবার 2 দিয়ে গুণ করার কথা বলা হয়েছিল, তাই তো? তাই তখন তুমি এই ক্ষেত্রে x/2 করে যদি 2 পেয়ে থাকো, x/2 করে যদি 2 পেয়ে থাকো, তাহলে x সমান হচ্ছে 4, তাহলে সংখ্যাটা হচ্ছে x হচ্ছে 4। x যদি 4 হয়ে থাকে, তাকে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, যেটা হচ্ছে 8। এটা হচ্ছে কনসেপ্ট। এবার তুমি কি করবে, যদি দেখো এরকম আছে যে গুণ করার পরিবর্তে ভাগ করে দিয়েছে, তাহলে গুণ যত দিয়ে করতে বলেছিল আর ভাগ যত দিয়ে করতে বলেছিল সেই দুটোকে গুণ করে নেবে ফার্স্ট। অর্থাৎ 2 দিয়ে গুণ করতে বলেছিল, 2 দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে 2 × 2 সমান হচ্ছে 4। যেটা উত্তর পেয়েছো সেটার সাথে ওটা গুণ, 4×2 = 8, এটা আসবে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে মানে তুমি করতে পারো শর্টে। নেক্সট, একটি প্রশ্ন এবং 3টি বিবৃতি 1, 2, 3 লেবেল করে দেওয়া আছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন বিবৃতিটি বা গুলি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। এ, বি, সি, ডি এবং ই এদের মধ্যে কে সব থেকে খাটো? ক্লিয়ার? কে সব থেকে খাটো? এ ই এর চেয়ে লম্বা কিন্তু ডি এর চেয়ে খাটো। বি হলো সি এর চেয়ে খাটো কিন্তু ই এর তুলনায় লম্বা। ডি হলো সি এর চেয়ে লম্বা এবং এ হলো বি এর তুলনায় লম্বা। দেখো এখানে কে খাটো সেটা বুঝতে গেলে এ হলো ই এর চেয়ে লম্বা কিন্তু ডি এর চেয়ে খাটো, এটা থেকে ক্লিয়ার নয়, কারণ এখানে এ বি সি ডি, সি আর বি এর কথা তো বলেইনি। দ্বিতীয়ত রয়েছে 2 নম্বরে বি সি ই এর কথা বলেছে, তাহলে এ আর ডি এর কথা তো বলেনি। নেক্সট রয়েছে ডি সি আর এ বি দুজনেরই দিয়েছে, কিন্তু দুজনের আলাদা আলাদা সম্পর্ক দিয়েছে, সেখান থেকেও আমি কোনো আন্দাজ লাগাতে পারছি না। তাহলে আমার কি লাগবে, আমাকে 1, 2, 3 প্রত্যেকটিকেই লাগবে, তবেই যদি আমি এখানে করতে পারি, তাই না? প্রত্যেকটি আমার এখানে দরকার, তবেই আমি এখানে এ বি সি ডি ই এর আমি বার করতে পারবো যে কে সব থেকে খাটো। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। মানে কোনোটাই একা একা কিন্তু আমি করতে পারছি না, বা 1 আর 2 এর সাহায্য করতে পারছি না, 2 আর 3 এর সাহায্য করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের 3টেই প্রয়োজন, তবে আমাদের এটা হবে, কারণ 3টি একসাথে প্রয়োজন নয় সেরকম দেখো অ্যান্সারে নেই। আচ্ছা রয়েছে, ডি এ তে রয়েছে, কিন্তু এখানে অপশন নাম্বার এতেই হবে। তুমি যদি ডি এ তে দেখিনি আমি ফার্স্টে, এখানে রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এটাকে করতে পারো চাইলে, যে আমাদের কিভাবে করা যেতে পারে, যে এ হলো ই এর চেয়ে লম্বা কিন্তু ডি এর চেয়ে খাটো, অর্থাৎ এ হচ্ছে ই এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে খাটো, এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি। তারপরে রয়েছে বি হলো সি এর চেয়ে খাটো কিন্তু ই এর তুলনায় লম্বা। বি হচ্ছে সি এর চেয়ে খাটো, অর্থাৎ বি এর থেকে সি বড় কিন্তু ই এর তুলনায় লম্বা, তাহলে ই এর থেকে লম্বা, এটা বলে দিয়েছে। তাহলে আর একটা ডি তে 3 নম্বরে কি বলেছে, ডি হলো সি এর চেয়ে লম্বা, ডি হচ্ছে সি এর চেয়ে লম্বা, মানে আমি এখানে ডি টাকে লিখতে পারি। তাহলে আর কি বলেছে, এ হলো বি এর তুলনায় লম্বা, আর বলে দিয়েছে এ হচ্ছে বি এর থেকে লম্বা। তাহলে এ যদি বি এর থেকে লম্বা, তাহলে এ কে তুমি এখানেও ভরতে পারো। সেই হিসাবে দেখতে পাবে যে ই হচ্ছে সব থেকে ছোট। ক্লিয়ার? তাহলে ই হচ্ছে সব থেকে ছোট, এবং সেটা বোঝার জন্য আমাকে কিন্তু 3টে সমীকরণই প্রয়োজন হচ্ছে, অতএব আমাদের 3টেই লাগবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিচের প্রদত্ত প্যাটার্নগুলি মনোযোগ দিয়ে দেখে বিচার করুন যে কোন সংখ্যাটি প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপিত করতে পারে। ওকে, তো প্রথম সার্কেলে দেখো কি আছে, ওপরে রয়েছে 10, এদিকে 12, 5, নিচে 7, মাঝখানে রয়েছে 10, তারপর এটাতে রয়েছে 16, 11, 4, নিচে 8, আরো মাঝে রয়েছে 15, নেক্সটে রয়েছে 15, 5, এদিকে 9, 6, মাঝখানে কত থাকবে। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো কি, যে 12, এবং এটাও একটু খুঁজতে হবে তোমাদের এই ধরনের অঙ্কগুলোকেও। 12 আর 10 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 22। এখানে 7 আর 5 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 12। এবার 22 থেকে 12 কে বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 10। ঠিক অনুরূপভাবে এখানেও তাই, 11 আর 16 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 27। এখানে 8 আর 4 কে যোগ করে দাও, পেয়ে যাচ্ছ 12। 27 থেকে 12 বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছ 15। তাহলে এখানেও কি হবে, 9 আর 15 কে যোগ করে পেয়ে যাচ্ছ 24। এখানে 6 আর 5 কে যোগ করে পেয়ে যাচ্ছ 11। 24 থেকে 11 বাদ দিলে পেয়ে যাচ্ছ 13। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে যেরূপ সম্পর্ক, চতুর্থ সংখ্যার সঙ্গে অনুরূপ সম্পর্ক আছে এমন সংখ্যাটি নিচের তালিকা থেকে বেছে নিন। 26, 3, আর এখানে রয়েছে কত, ড্যাশ 4। তাহলে আমাদের সম্পর্ক খুঁজতে বলেছে, তাই না? তার সম্পর্কটা কিভাবে এখানে খোঁজা যাবে, এখানে তোমাকে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এই ধরনের যেগুলো কথা আছে সেই কথাগুলোকেও মাথাতে রাখতে হবে। ওকে, তাহলে এখানে দেখো কি হয়েছে, এটা যদি দেখো 26 রয়েছে, এখানে রয়েছে 3, তাহলে আমরা করতে পারছি এটাকে যদি আমি ভাবি যে 3 কিউব মাইনাস 1, এরকম ভাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি না, 3 কিউব থেকে হচ্ছে 27, মাইনাস 1 থেকে 26, আমি রিলেট করতে পারছি। তাহলে এবার এখানে যদি দেখো সেটাকে করে 4 কিউব
-1 4 কিউব মানে হচ্ছে 64, 64 - 1 ইকুয়াল টু হচ্ছে 63, যেটা তোমাদের অপশনে রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সংকেতে যদি হোটেলকে 30 হিসাবে লেখা হয় তবে লেটকে কি হিসাবে লেখা হবে? তো এইগুলো সাধারণত তোমাদের অ্যালফাবেটের লেটার সিরিয়াল ওয়াইজ নাম্বার যেটা থাকে সেই হিসাবে দেওয়া থাকে, কিন্তু সেই হিসাবেও দেখে দেখো এটা মনে হচ্ছে হোটেল 30-এর থেকে বেশি হওয়া উচিত। তো সেটার জন্য আমাকে ফার্স্টে করে নিতে হবে। সেজন্যই বারবার বলেছি এবিসিডি থেকে যেহেতু অঙ্ক এসেই থাকে বা রিজনিং এসেই থাকে, তাই এবিসিডি থেকে কোথাও একটা লিখেই নেবে। ক্লিয়ার? এবার দেখো প্রথমে রয়েছে এইচ। এইচ হচ্ছে কত নাম্বার অ্যালফাবেট? এইচ হচ্ছে দেখো তোমাদের 8 নাম্বার অ্যালফাবেট, তাই না? এইচ হচ্ছে 8 নাম্বার অ্যালফাবেট। তারপরে কি আসছে? তারপরে আসছে ও। ও হচ্ছে তোমাদের 15 নাম্বার অ্যালফাবেট। তারপরে রয়েছে কি টি। টি আছে 20। তারপর হচ্ছে ই যেটা হচ্ছে 5, আর নেক্সট রয়েছে এল যেটা হচ্ছে 12 নাম্বার অ্যালফাবেট। সবগুলোকে যদি যোগ করো 8 আর 15 হচ্ছে 23, 23 আর 20 43, 43 আর 5 48 আর 12 60, তাহলে হচ্ছে 60 পাচ্ছ। কিন্তু এখানে তো দেওয়া হচ্ছে 30, তাহলে একে 2 দিয়ে ভাগ করে তুমি 30 পাচ্ছ। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে? লেট। এখানে লেট যদি হয় এল কত হবে? লাস্টে এল হচ্ছে 12 প্লাস এখানে এ হচ্ছে 1, তারপর টি। টি হচ্ছে 20 আর ই হচ্ছে 5। তাহলে যোগ করলে কত পাচ্ছ? 12 কে 13, 13 আর 20 হচ্ছে 33, 33 আর 5 38। তাহলে একেও তুমি 2 দিয়ে ভাগ করে দাও, দেখো অপশন আসছে কিনা। 38 কে 2 দিয়ে ভাগ করলে 19 আসছে। তাহলে যেটা রয়েছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সেই বিকল্পটি বেছে নিন যেটি তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক সেভাবেই সম্পর্কিত যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দটির সাথে সম্পর্কিত। 2 জোড়া, 3 কি হবে? দেখো কোনো সংখ্যা যখন সংখ্যা নয়, কোনো জিনিস যখন দুটো থাকে তখন তাকে আমরা জোড়া বলি, যেমন জুতো, এক জোড়া জুতো। ঠিক আছে, সেরকম আমাদের দুটো থাকলে জোড়া, ঠিক সেরকম 3টে যখন থাকে তখন আমরা তাকে ত্রয়ী বলি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। খুব একটা ব্যবহার করি না যদিও, তবু সেটাকে আমরা ত্রয়ী বলি। নেক্সট রয়েছে কি যে রাহুল শশীর থেকে বড় হলেও তার বয়স কবিতার সমান নয়। কবিতা শশী এবং অশোক দুজনের থেকেই বড়। অশোক শশীর থেকে ছোট হলেও মানিকের থেকে বড়। এদের মধ্যে সব থেকে ছোট কে? ক্লিয়ার? এখানে কি বলে দিয়েছে? রাহুল শশীর থেকে বড় হলেও তার বয়স কবিতার সমান নয়। অর্থাৎ কবিতা হচ্ছে রাহুলের থেকেও বড়, রাহুল হচ্ছে শশীর থেকে বড়। এখান থেকে পেয়েছি। এবার বলেছে কবিতা শশী এবং অশোক দুজনের থেকেই বড়। শশী এবং অশোকের থেকেও বড় বলেছে। অশোক আবার শশীর থেকে ছোট বলেছে। ছোট হলেও তাহলে অশোক হচ্ছে শশীর থেকে ছোট, কিন্তু মানিকের থেকে বড়, মানে মানিক এর থেকেও ছোট। আর এখানে কি বলে দিয়েছিল? তোমাদের কবিতা শশী এবং অশোক দুজনের থেকে বড়, সেটা তো আমি পেয়ে গেছি। তাহলে এখানে আমি সবারই মোটামুটি পেয়ে গেলাম। তাহলে আমি পেয়ে যাচ্ছি এদের মধ্যে সব থেকে ছোট কে? সব থেকে ছোট হচ্ছে মানিক। সরি, মানিক তো নয়, মনিকা। যাই হোক, হ্যাঁ মনিকা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি ছক্কার 3টি ভিন্ন অবস্থান নিচের ছবিতে দেখানো হয়েছে 1 2 3-এ। কোন সংখ্যাটি 5-এর বিপরীত পৃষ্ঠে থাকবে সেটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখো দেখতে পাচ্ছ কি যে 5-এর এই পাশে বাঁ পাশে রয়েছে 3, ঠিক যখন ওপরে 2 আছে। ওকে, এবার এখানে দেখো 5-এর উপরে রয়েছে 1, যেটা মানে কি উল্টে দেওয়া হয়েছে। উল্টে যদি দেওয়া হয়ে থাকে তাহলে তোমার ডান পাশে রয়েছে 6। ডান পাশে 6, এবার রয়েছে এখানে তোমাদের ডান পাশে যদি 6 থাকে তাহলে এখানে দেখো আবার 6 রয়েছে কিন্তু ওপরে সেম, এখানে এখানে ওপরে সেম, মানে আমাদের সাইড কিন্তু উল্টে যায়নি, মানে আমাদের সোজা উপর করে দিইনি। তো কি হচ্ছে এখানে? তাহলে জাস্ট আমাকে বলতে পারো যে এই জিনিসটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিয়েছি। ক্লিয়ার? দেখো সরিয়ে দিলেই আমি এটা পাচ্ছি, এবং যার এই দিকটাতে অর্থাৎ এখানে যে প্রান্তটা ছিল সেখানে নিশ্চয়ই 4 ছিল, সেটা যদি 4 থেকে তাহলে 5-এর অপর পৃষ্ঠে 4 রয়েছে। তাহলে সেটা আমি বলতে পারি যে 5-এর অপর পৃষ্ঠে রয়েছে 4। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত নির্দেশগুলি মনোযোগ দিয়ে পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। 8 জন লোক এ বি সি ডি ই এফ জি এইচ একে অপরের মুখোমুখি হয়ে একটি বৃত্তাকার টেবিলে বসে আছেন। দেখো এই অঙ্ক কিন্তু সরি রিজনিং, বারবার অঙ্ক বেরিয়ে যাচ্ছে। এই রিজনিংও কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক পরীক্ষাতেই থেকে থাকে যে একটা গোল টেবিল, সেটা 6 জন হোক 8 জন হোক এরকম ভাবে। তো সেই ক্ষেত্রে আগে আমি বারবার বলবো পুরোটিকে কিন্তু সম্পূর্ণরূপে একবার ফার্স্টে পড়বে, প্রথমেই তোমরা টেবিল টেবিল করতে চলে যাও না। কারণ অনেক অঙ্ক মানে রিজনিং থেকে থাকে যেগুলো তুমি জাস্ট পুরোটা পড়ার পরে উত্তরটা পেয়ে যাবে, তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, সেই রকমই একটা অঙ্ক হচ্ছে এটা। তো এখানে কি রয়েছে? বৃত্তাকার টেবিলে বসে আছে। ই এবং জি এর মাঝখানে রয়েছেন, আচ্ছা ই এবং জি এর মাঝখানে এ রয়েছেন। অন্যদিকে জি এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছেন। এইচ ডি এবং বি এর মাঝখানে এবং এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
এ এবং বি একে অপরের বিপরীতে বসে আছে, এ এবং বি এর মাঝখানে কতজন লোক বসে আছে। দেখো এত যে এইদিকে আমাদের এত শর্ত দিয়ে দিল না, এই যে এখান থেকে শুরু করে এই থেকে শুরু করে সব শর্ত মাঠে মারা গেল এই শর্তটার জন্য। কি দিয়েছে, এ এবং বি একে অপরের বিপরীতে বসে আছে, অর্থাৎ টেবিলটা যদি 8 জনের হয়ে থাকে, 8টা হয়ে গেছে, এ যেদিকে আছে বি তার উল্টো দিকে আছে, সেটা যদি হয়ে থাকে তাহলে তাদের মাঝখানে কজন করে থাকবে, দেখো এদিকেও যজন থাকছে এদিকেও তজন থাকে, 3 জন করে থাকবে। তো সেটাই আমাদের আনসার চলে আসবে, অপশন নাম্বার ডি তে রয়েছে, বাকি কোনো সম্পর্কের আমার কোনো প্রয়োজনই নেই। নেক্সট অঙ্ক, আবার অঙ্ক। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন দুটি চিহ্নকে অদল বদল করলে নিচের সমীকরণের সঠিক মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না বলে দিয়েছে। এখানে দেখো কি আছে, 3 × 5 + 3 আর -18 ডিভাইডেড 3 ইকুয়াল টু 12। খুব সোজা এটা। দেখো এখানে 3 5 3 পরপর রিপিট হয়েছে, মানে 3-এর পর 5 আছে, 5-এর পর 3 আছে। আমি এটাকে আলাদা করে লিখছি, 3 5 3। এখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, আর এখানে যোগ চিহ্ন আছে। এই দুটোকে তুমি যদি চেঞ্জ করে দাও না, দেখো এখানে প্লাস করে দাও, এখানে যদি গুণ করে দাও, তাহলে কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি বদমাস রুলস অনুযায়ী গুণটা আগে হবে এবং সেই ক্ষেত্রে কোনো ফারাক পড়বে না। এদিকে গুণ হচ্ছিল সেটা এদিকে গুণ হবে, যেটা 5-এর সাথে 3-এর গুণ হচ্ছিল এখানেও 3-এর সাথে 5-এরই গুণ হবে, তাই না? তাহলে কোনো আমাদের চেঞ্জ আসবে না যদি আমরা এই গুণ এবং যোগ চিহ্নটাকে পাল্টে ফেলি। তাহলে যেটা রয়েছে কোথায়, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পেন অ্যান্ড পেন্সিলকে GCE হিসাবে লেখা হয়, পেন্সিল অ্যান্ড পেপারকে ECP হিসাবে লেখা হয়, পেন অর ওয়ার্ককে GIK, আই বা এল বুঝতে পারছি না, GIK হিসাবে লেখা হয়, এটা এলই হবে ছোট হাতের যেহেতু, আর লেখা হবে। এবং সেই ভাষায় পেন অর পেন্সিল অ্যান্ড ওয়ার্ক কিভাবে লেখা হবে। দেখো পেন অ্যান্ড পেন্সিল GCE আর পেন্সিল অ্যান্ড পেপার ECP, তাহলে আমি বলতে পারছি যে পেন্সিল হচ্ছে ই, আমি বড় হাতের লিখছি, ওকে, যেখানে ছোট হাতের আছে পেন্সিল, তারপরে আছে অ্যান্ড হচ্ছে সি, অ্যান্ড যদি সি হয় তাহলে পেন হচ্ছে জি, পেন যদি জি হয়ে থাকে তাহলে এখান থেকে পেপার হচ্ছে পি, হয়ে গেল। এখানে পেপার যদি পি হয়, ওয়ার্ক হচ্ছে কে, অর হচ্ছে এল, ওয়ার্ক হচ্ছে কে আর অর হচ্ছে এল, পেয়ে গেলাম। এবার আমাকে বসিয়ে দাও সিম্পল, এটা পেন, পেন কি আছে, জি আছে, তারপর আছে অর আছে এল, জিএল দিয়ে একটাই শুরু আছে, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। ওকে, এটাই আনসার আসবে। নেক্সট চলে যাই। বাড়ি থেকে বেরিয়ে কমল 10 কিলোমিটার রাস্তা উত্তর পশ্চিম দিকে আর তারপর 10 কিলোমিটার রাস্তা দক্ষিণ পশ্চিম দিকে গাড়ি চালিয়ে যায়, তারপর সে আরো 10 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে গাড়ি চালায়, শেষে সে আবার বাড়ির দিকে বাঁ দিকে গাড়ি চালায়, নিচে দেওয়া দিকগুলির মধ্যে কোন দিকে এখন সে গাড়ি চালাচ্ছে। আচ্ছা, কমলের বাড়ি ধরো এখানে, সে কি করেছে, রাস্তার উত্তর পশ্চিম দিকে চালিয়েছে 10 কিলোমিটার, উত্তর পশ্চিম বলতে এইটাকে বোঝাচ্ছে 10 কিলোমিটার। সেখান থেকে সে দক্ষিণ পশ্চিম দিকে চালিয়েছে, দক্ষিণ পশ্চিম হচ্ছে এটা, তারপর সেখান থেকে আবার সে দক্ষিণ পূর্বে চালিয়েছে, যেটা হচ্ছে 10 আবার, সেখান থেকে সে এবার বাড়ির দিকে বাঁ দিকে বেঁকে গেছে, বাড়ির দিকে যেটা হচ্ছে এইদিকে, তাই তো, এর 10 10 10 মানে একদম বাড়ির দিকেই থাকবে। সেটা যদি কোন দিকে মুখ করে থাকবে, এই মুখটা কোন দিকে হচ্ছে, এই মুখটা হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, সেই বিকল্পটি বেছে নিন যেটি তৃতীয় পদের সঙ্গে ঠিক সেইভাবেই সম্পর্কিত যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত। MGOJRL, তারপর কি আছে, কি হবে, এখানে কি হয়েছে, এম প্রথম পদের প্রথমে আছে, দ্বিতীয় পদের প্রথমে আছে ও, তৃতীয় পদের প্রথমে আছে আর, কিভাবে এসছে, এম তারপর এন তারপর ও, তারপর ও MNO PQ, তাহলে এখানে একটা গ্যাপ আছে, এখানে দুটো গ্যাপ আছে, তাহলে আবার হয় একটা গ্যাপ হবে, তাহলে আর, তারপর এস দিয়ে টি আসতে হবে, অথবা তিনটে গ্যাপ দিয়ে হতে পারে, STU, তাই ভি হতে পারে, কিন্তু ভি তো কোনো অপশনে নেই, তাহলে ভিটা হবে না, আমাকে ধরে নিতে হবে টি হবে। তাই টি যদি হয়ে থাকে অপশন নাম্বার বিতে আছে টি দিয়ে, সেটাই আনসার সঠিক উত্তর। রিচেকের জন্য তুমি সেকেন্ডটাকেও করতে পারো এভাবে, সেকেন্ড আছে জি আছে, এদিকে সেকেন্ড আছে জে, এদিকে আছে এল, GHI জে, দুটো গ্যাপ, জে কে, তারপর আবার একটা গ্যাপ হয়েছে, তারপর আবার দেখতে পেয়েছি উপরে একটা যেমন সেরকম দুটো গ্যাপ দিয়ে দাও, এল, জে কে এল, এম এন বাদ দিয়ে যাবে, ও আসবে, তাহলে এও, তাহলে টি আর ও হচ্ছে আমাদের আনসার, অপশন নাম্বার বিতে আছে। নেক্সট রয়েছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়
কেমবার্তো এর অর্থ হি ইজ ক্লেভার, বার ল্যাপ ট্যাপ এর অর্থ ক্লেভার অ্যান্ড রিচ, জেল টু ল্যাপ এর অর্থ সি ইজ রিচ, সেই ভাষায় সি কিভাবে লেখা হবে? কেমবার্তো এখানে দেওয়া আছে হি ইজ ক্লেভার, বার ল্যাপ ট্যাপ, দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? বার কথাটা, আর এই কথা দুটোর মধ্যে কি কমন আছে? এই কথাটা আর এই কথাটার মধ্যে ক্লেভার, তাহলে আমি লিখতে পারি ক্লেভার হচ্ছে বার, তাই তো। আর তারপর এটাতে দেওয়া আছে বার ল্যাপ ট্যাপ, এখানে আছে জেল টু ল্যাপ, এখানে কি কমন রয়েছে? এখানে রয়েছে ল্যাপ কমনটা, তাহলে ল্যাপ যদি কমন থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রিচ। আর প্রথমে আছে টু, এখানেও আছে টু, প্রথমে আছে টু, এখানেও আছে টু, তাহলে দুটোতে কি কমন রয়েছে? ইজ, তাহলে টু হচ্ছে ইজ, সরি আবার এখানে ইজ হচ্ছে টু, তাহলে এই দুটো হয়ে থাকে, তাহলে সি ইজ রিচের ভাষায় তাহলে এখানে কি থাকে? টু হয়ে গেছে, ল্যাব হয়ে গেছে, তাহলে সি এর জন্য পড়ে থাকছে কেবল জেল, তাহলে সি বলতে পারছি আমরা জে ই এল, জেল। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচে কয়েকটি অক্ষরগুচ্ছ দেওয়া আছে যার পরস্পরের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কযুক্ত, কোন অক্ষরটি বাকিদের থেকে আলাদা? নির্ণয় করো। দেখো এটা আমি কিন্তু জানি না, আমি বলে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে করে দিও কেউ, কারণ এখানে আমি কোনো রকম পাইনি চেঞ্জ। দেখো এ বি সি ডি ই পরপর শব্দ আছে 5টা, তারপরে রয়েছে এফ জি এইচ আই জে, সেখানেও পরপর 5টা, কে এল এম এন ও সেখানেও পরপর 5টা, পি কিউ আর এস টি সেখানেও পরপর 5টা, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই সেখানেও পরপর 5টা, শুধু 26 নাম্বার যেটা সেটা নেই এখানে, জেডটা। বাকি সবগুলো একইভাবে জেড দিয়ে আছে, সরি পরপর দেওয়া আছে 5টা করে, তো এখানে কোনো রকম ডিফারেন্স কিন্তু আমি পাচ্ছি না যে বাকিদের থেকে আমি যেটাকে সেপারেট করতে পারি বা যে ভিত্তিতে আমি এখানে সেপারেট করতে পারি। অফিসিয়াল অ্যান্সার কিতে ওয়াই কে অ্যান্সার দিয়েছে, কিসের ভিত্তিতে আমি কিন্তু জানি না। ওকে, তো তোমরা কেউ একজন কমেন্ট অবশ্যই জানিয়ে দেয়, ওয়াই উত্তর দেওয়া আছে, আমি অফিসিয়াল অ্যান্সার কি কথা বলে দিলাম, তো কিভাবে হচ্ছে সেটা তোমরা একটু জানিও। নেক্সট রয়েছে মহেশ ওয়াজ ফেসিং ইস্ট হোয়েন হি স্টার্টেড ফ্রম হোম, হি টুক টু রাইট টার্নস অ্যান্ড ওয়ান লেফট টার্ন টু রিচ হিজ স্কুল, ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং আফটার রিচিং হিজ স্কুল? ওকে, তো এখানে কি বলেছে? যখন সে ঘর থেকে বেরোয় তখন সে পূর্ব দিকে মুখ করে আছে, মহেশ যখন ঘর থেকে বেরোলো তখন সে পূর্ব দিকে মুখ করে আছে। হি টুক টু রাইট টার্নস, অর্থাৎ সে প্রথমে একবার ডান দিকে ঘুরলো, তারপর আবার সে ডান দিকে ঘুরলো, এবং তারপর একটা লেফট টার্ন নিয়েছিল, লেফট টার্ন হচ্ছে নিচে এদিকে আসবে কার মুখের থেকে, তাহলে সে যদি এবার স্কুলে পৌঁছায় তাহলে স্কুলে গিয়ে তার মুখ কোন দিকে থাকছে? নিচের দিকে। নিচের দিকটা কি হয় আমরা সবসময় এটা জানি, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে দেখো তার মুখ থাকছে সাউথের দিকে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 15টি বাড়ি এক সারিতে এমন ভাবে অবস্থিত যে পরপর দুটি বাড়ির মধ্যে দূরত্ব সব ক্ষেত্রেই সমান, যদি প্রথম এবং 15তম বাড়ির মধ্যে দূরত্ব 560 ফিট হয় তাহলে তৃতীয় এবং সপ্তম বাড়ির মধ্যে দূরত্ব কত? ওকে, অর্থাৎ 1 নাম্বার থেকে শুরু করে 15 নাম্বার পর্যন্ত যে বাড়ি রয়েছে তারা একই ডিস্টেন্সে আছে প্রত্যেকটা বাড়ি, এবং মোট দূরত্ব হচ্ছে 560 ফিট। এবার দেখো লক্ষ্য করে 1 2 3 এই তিনটে বাড়ি যদি থাকে তাদের মধ্যে গ্যাপ থাকছে দুটো, তাহলে এখানে 1 থেকে 15 যদি হয়, যা থাকে যতগুলো বাড়ি থাকবে তার থেকে একটা কম থাকবে, অর্থাৎ এখানের মধ্যে যদি 1 থেকে 15 যাও তাহলে গ্যাপ পাবে 14টি, গ্যাপ যদি 14টা থাকে তাহলে গ্যাপের মানটা কত? 14 দিয়ে এটা ভাগ করে দাও, তাহলে 4 14 56 40 ফুট পেয়ে যাচ্ছি, প্রতিটা গ্যাপ হচ্ছে 40। এবার 3 থেকে 7 মধ্যে গ্যাপ করা থাকবে 3 4 5 6 7, তাহলে একটা দুটো তিনটে চারটে গ্যাপ থাকবে, চারটে যদি গ্যাপ থাকে তাহলে গ্যাপ হবে 40 গুণিত 4 সমান হচ্ছে 160 ফুট, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। নেক্সট, read the given statements and conclusions carefully, assuming that the information given in the statements is true even if it appear to be at variance with commonly known facts. Decide which of the given conclusions logically follows from the statements. Statements কি দিয়েছে? all animals are rat, no rat is brown. Okay, all animals are rats and no rat is brown. Conclusion কি আছে? some animals are brown. দেখো প্রত্যেকটা প্রাণী বলে দিয়েছে ইঁদুর, তাহলে কোনো আর যেহেতু কোনো ইঁদুরই ব্রাউন নয় তাহলে এখানে কোনো প্রাণী তো ব্রাউন হতে পারে না, তাহলে কনক্লুশন 1 ইজ ডিসকোয়ালিফাইড। তাহলে হচ্ছে কি যে দোজ অ্যানিমালস দ্যাট আর নট র্যাটস আর ব্রাউন, এখানে তো বলেই দিয়েছে অল অ্যানিমালস আর র্যাটস, তাহলে দোজ অ্যানিমালস এর কথা তো আসছেই না, দ্যাট আর নট র্যাটস, তাই না? তাহলে তারা তো ব্রাউন, এটাও আমাদের হচ্ছে না প্রথম দিকে শর্তটা অনুযায়ী, তাহলে কোনোটাই হচ্ছে না, কনক্লুশনস 1 and 2 বোথ আর রং, তাহলে হচ্ছে কি যে নাইদার কনক্লুশন 1 or nor follows, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ফার্স্ট শব্দটি বিটিইউজি হিসাবে লেখা হয়, রাইট শব্দটি এসকিউএফজে হিসাবে লেখা হয়,
লাভ শব্দটি PWFM হিসাবে লেখা হয় এবং টেবিল শব্দটি UBCFM হিসাবে লেখা হয়। তাহলে ই এর জন্য প্রদত্ত সংকেতটি কি? দেখো ই এইখানে নেই, ই এখানে রয়েছে, ওকে, তাহলে ই এখানে আছে, ই এখানে আছে, এখানে আর কোনো কমন আছে RIPE, আর এখানে LOVE, তাহলে ই ছাড়া কোনো কমন নেই। তাহলে এই শব্দটি আর এই শব্দটির মধ্যে কি কমন আছে? এই শব্দটি আর এই শব্দটির মধ্যে দেখো এফ কেবলমাত্র কমন আছে, যেটা ই এরকেই ইন্ডিকেট করছে, কারণ এই দুটো শব্দের মধ্যে ই কমন, এই দুটো ওয়ার্ডের মধ্যেও এফ আছে। আবার এখানে টেবিলেও ই আছে, সেখানেও দেখো তোমাদের এফ রয়েছে। তাহলে আমি বলতে পারছি যে ই ইন্ডিকেট করছে এফ কে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় 95 এর অর্থ এস্টিমেটেড টাইম, 469 এর অর্থ স্পেস অ্যান্ড টাইম, অ্যান্ড 65 এর অর্থ এস্টিমেটেড স্পেস। কোন সংখ্যাটি ওই ভাষায় পেজ শব্দটির সংকেত? ওকে, পেজ শব্দটির সংকেত। এখানে 95 এর কথার অর্থ বলে দিয়েছে এস্টিমেটেড টাইম, এখানে 469 এর অর্থ স্পেস অ্যান্ড টাইম। তাহলে আমি বলে যাচ্ছে পাচ্ছি যে টাইম হচ্ছে 9, আর এখানে 95 আছে, এখানে 65 আছে, দুটোতেই 5 কমন আছে, দুটোতেই এস্টিমেটেড কমন আছে। তাহলে দুটোতে এস্টিমেটেড যদি হয় তাহলে আমি বলতে পারছি যে 5 হচ্ছে এস্টিমেটেড। তাহলে এস্টিমেটেড যদি 5 হয়ে যায় তাহলে আর একটা থাকছে 6, যেটা এখানে রয়েছে পেস, তাহলে আমি বলতে পারছি স্পেস ইকুয়াল টু 6। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে তোমাদের 25শে জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের রিজনিং। আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আগের ক্লাসের যেটা বললাম 8 নম্বরের একটা ছিল, যেটা তোমাদের অপশন নাম্বার ডিতে থাকছে সঠিক উত্তর। আগের ক্লাস যারা দেখোনি, আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে, 15টি ক্লাস হয়ে গেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে বা কেমন লাগলো তোমাদের। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।